হ্যালো ভিউয়ার্স, এমন একটি খবর আপনাদেরকে জানাবো যেটার অপেক্ষায় আপনারা ছিলেন। আর সেটি হলো সবাই যখন দেখেছেন যে ডক্টর ইউনূস ভারতকে এত সুন্দর করে কেন কথা বলতেছে? ভারতকে কেন এখন এত প্রয়োজনীয় মনে করছেন, এত গুরুত্বপূর্ণ মনে করছেন? এর পেছনে একটি বড় রহস্য আছে। আমি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রমাণ সহ তুলে ধরবো। আসুন তাহলে প্রমাণটা দেখাই। কালের কণ্ঠে একটি নিউজ পেলাম যে ডক্টর ইউনূস বিবিসিকে যে বিশ্লেষণ দিয়েছেন, যে কূটনৈতিক ইন্টারভিউ বা বক্তব্য বলেন দিয়েছেন তিনি, ভারতের সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে দিয়েছেন। অথচ গণমাধ্যমে তিনি বলছেন, ভারতকে ছাড়া আমরা আসলেই চলতে পারবো না। ভারতকে আমাদের দরকার এবং ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের বন্ধু রাষ্ট্র। এখন আমি আপনাদেরকে মূল বক্তব্যটা পড়ে শোনাই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। এই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ভেতরে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। মুখে এক, অন্তরে আরেক। তার নাম ডক্টর ইউনূস সাহেব। প্রতিবেশী ২ দেশের সম্পর্ক এখন কি অবস্থায় আছে তা বিশ্লেষণ করলেন। ভারত এই বিষয়টাকে উম মেগাফোন কূটনীতি বলছেন। হয়তোবা এটা ফোনে এই আ জবানবন্দিটা তিনি দিয়েছেন, সেজন্য এটাকে মেগাফোন কূটনীতি বলা হচ্ছে। রাষ্ট্রের যে কূটনৈতিক যোগাযোগ সেটা ফোনের মাধ্যমে করা হয়েছিল হয়তো। করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক আনভার সান অ্যাথিরাজ অ্যাথিরাজন। তিনি লিখেছেন, শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। তার ১৫ বছরের শাসনামলে ২ দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। তিনি ক্ষমতায় থাকার সময় ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল। তা কারণ তিনি বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিদ্বেষী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন। কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেওয়া এবং তিনি সেখান থেকে কতদিন থাকবেন সে বিষয়ে ২ দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে যে ডক্টর ইউনূস গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ আ সংস্থা পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকার ডক্টর ইউনূস ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে দিল্লি থাকার সময় যেন শেখ হাসিনা রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত থাকেন। তিনি বলেছেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখে বা রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বাংলাদেশের ক্ষোভের সৃষ্টি করেছিলেন। ডক্টর ইউনূস হয়তো সেটি বুঝাতে চেয়েছেন। যদিও এরপরে থেকে শেখ হাসিনা আর কোনো বিবৃতি দেননি। চিন্তা করে দেখেন। শেখ হাসিনা কিন্তু ডক্টর ইউনূসের দেওয়া শর্ত মেনে নিয়েছেন এবং তিনি এটা সম্মানের সাথে পালন করছেন। আমরা কিন্তু উনাকে কোনো সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে, প্রেস মিডিয়াতে, টিভি মিডিয়াতে কোথাও কিন্তু উনার প্রেস বিজ্ঞপ্তি পাইনি। তিনি কিন্তু এটা মেনে চলছেন এবং যে ধরনের কল রেকর্ড প্রকাশ হচ্ছে সেটা শুধুমাত্র তিনি তার রাজনৈতিক স্বার্থে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখার আ যে মাধ্যম, সেই মাধ্যম থেকে আমরা কিন্তু কিছু কল রেকর্ড শুনতে পেয়েছি। তো বাংলাদেশের যদিও এরপর থেকে আর শেখ হাসিনা প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। জুলাই ও আগস্টে সরকার বিরুদ্ধে ক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে দাবি তুলেছেন। ডক্টর সাক্ষাৎকারে বলেছেন, ২ দেশের দ্বি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। ২ দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির কর্মকর্তা হতাশ
কর্মকর্তারা হতাশ বলেন বলে জানা গেছে। এক ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন, বাংলাদেশে কি ঘটেছে সেগুলোর দিকে ভারত নজর রাখছে এবং ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কি ধরনের বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন সেগুলোর দিকেও লক্ষ্য রাখছেন। ইউনূসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনৈতিক মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টি তারা বিস্মিত হয়েছেন। ইউনূস মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন বলেও তারা মনে করেন। ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার আ বীণা সিকরি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার জন্য ২ দেশের সব উদ্বেগের জায়গাগুলো নিয়ে আলোচনা করার জন্য ভারত তাদের প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছেন। অবসরপ্রাপ্ত ও কূটনৈতিক বলেছেন, এই সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন। কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা এখনো স্পষ্ট নয়। খেয়াল করে দেখেন, ভারতীয় হাই কমিশন বলেছে, আমরা শান্তিপূর্ণ আলোচনা করতে চাই। আমরা প্রস্তুত। কিন্তু তারা এটাও বলতেছেন যে ডক্টর ইউনূস বিবিসিকে কেন এরকম বক্তব্য দিয়েছেন যে আমাদের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে রয়েছে? এটা তাদের প্রশ্ন। কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো প্রকার মন্ত্রী পর্যায়ে বৈঠক পর্যন্ত হয়নি। ভারতে একটি বড় ধরনের ঐক্যমত রয়েছে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনা যতদিন না অন্য কোনো দেশে প্রবেশে অনুমোদন পাচ্ছেন, ততদিন তিনি ভারতে থাকতে পারবেন। তবে বাংলাদেশের অর্থনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তার পদক্ষেপ নিচ্ছেন। তারা হত্যাকাণ্ডের বিচার করার জন্য বাংলাদেশ থেকে পদক্ষেপ নিচ্ছেন। আচ্ছা। তিনি বলেন, যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে, আমরা তাকে আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। তবে বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার সম্ভাবনা কম। ঢাকা দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় হাইকমিশন রিভা গাঙ্গুলি দাস বলেন, শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন। আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতি মৌলিক সৌজন্যতা না করি, তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হিসেবে গুরুত্ব সহকারে নেবে? আচ্ছা। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর কাছে না পৌঁছানোর জন্য কি বলছে ডক্টর ইউনূস? সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর কাছে না পৌঁছানোর জন্য দিল্লির সমালোচনা করেন। তিনি বলেন, একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে সবাই ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এবং তারাই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। এটা উনি এখনো প্রশ্নের উত্তর খুঁজে পান না। কেন এই ধরনের, আমি বুঝি না, উনি কি অন্ধ? নাকি কানে শুনে না? নাকি মানে খবর দেখে না? নাকি মোবাইলে সোশ্যাল মিডিয়ার সংবাদ বা মানুষের হাহাকার দেখে না? আমি বুঝতেছি না এই লোকটা কি আসলে রোবট? রোবটও তো মানে ইনফরমেশন জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, পরে দেখি কি আছে। এখন বাংলাদেশে শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এই ব্যাখ্যাতে বিমোহিত হয়ে আছে। কিন্তু ভারতীয় বিশ্লেষকরা ভিন্ন মত প্রকাশ করেন। বীণা সিকরি বলেন, আমি এই বক্তব্যের সাথে একেবারেই একমত নই। বাংলাদেশে আমাদের হাই কমিশনার আ কোনো লেভেল না দিয়েই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। হাই কমিশন এটাকে অস্বীকার করেছেন। ইউনূস সাহেব বলছেন যে, ভারত হাই কমিশন আমাদের অন্যান্য কোনো দলের সঙ্গে এখনো পর্যন্ত বৈঠক করেনি। কিন্তু হাই কমিশন বলছেন যে, আমরা প্রত্যেক দলের সাথে আমরা বৈঠক করেছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। যে সময় ভারতের উত্তর-পূর্ব থেকে বিদ্রোহীদের আশায়
আশ্রয় দেওয়ার জন্য ঢাকাতে অভিযুক্ত করেছিলেন দিল্লি। যদিও বিএনপি সেই অভিযোগ অস্বীকার করে। তবে বাংলাদেশের অনেকেই উল্লেখ করেছেন ভারতের উচিত বিএনপির সঙ্গে যোগাযোগ করা। সামনে যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন এই দলটি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আচ্ছা, বাংলাদেশের অনেকেই বলেছেন ভারতের উচিত বিএনপির সঙ্গে যোগাযোগ করা। সামনে যখন নির্বাচন অনুষ্ঠিত যখনই হোক না কেন এই দলটির জয়ের ব্যাপারে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী। এটা কোট করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে কোনো ভারতীয় কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেনি। আমেরিকান আম আমি কারণ জানি না। এটা কে বলছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন যে ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে কোনো ভারতীয় কর্মকর্তা আমাদের সাথে দেখা করেনি। অথচ হাই কমিশনার বলছেন আমরা সবার সঙ্গে আমাদের সকল বৈঠক সব দলের সঙ্গেই হয়েছে। উল্টো বিএনপির সঙ্গে ঢাকার চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বৈঠক করছেন। শেখ হাসিনার পতনের পরে দিনগুলোতে নিরাপত্তার অভাব দেখা দেয়। এতে সন্দেহভাজন ইসলামপন্থীদের দ্বারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়ে যায়। ভারত এরই মধ্যে হিন্দুদের উপর হামলার খবরে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। গত কয়েক সপ্তাহে স্থানীয়ভাবে বিভিন্ন মাজারে ভাঙচুর ঘটনা ঘটেছে। বাংলাদেশের সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং কঠোরপন্থী মাজার ও সমাধিকে ইসলামসম্মত নয় বলে মনে করে। সিরাজগঞ্জ জেলায় আলী খাজা আলী পাগলা আলী পীরের মাজার তত্ত্বাবধায়ক তামান্না আক্তার বলেন, কয়েকদিন আগে একদল লোক এসে আমাদের শ্বশুরের সমাধি ভাঙচুর করে গেলেন এবং কোনো অন-ইসলামিক অনুষ্ঠান না করার জন্য আমাদের সতর্ক করে গেলেন। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন বলেছেন, যারা ধর্মীয় স্থানকে টার্গেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ব্যবস্থা নেওয়ার কোনো রকম প্রচেষ্টা আমরা কিন্তু দেখিনি। বাংলাদেশে বাংলাদেশে একজন দণ্ডিত আ আ ইসলামী জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। তার আগে ৯ জন সন্দেহভাজন মৌলবাদী গত মাসে জেল ভেঙে পালিয়ে যায়। তাদের মধ্যে ৪ জনকে পরে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী গত মাসে জামিনে মুক্তি হয়। কারাগার থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার সরকার এই গোষ্ঠীটিকে ২০০৬ সালে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিলেন। ২০০৫ সালে এক ব্লগারের হত্যার উম সরি এটা পত্রিকার ইয়ার কারণে আমি 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 আবার বলছি, শেখ হাসিনা সরকার এই গোষ্ঠীটিকে ২০১৬ সালে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিলেন। ২০১৫ সালে এক ব্লগারের হত্যার অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যান্য বিচারাধীন মামলার কারণে কারাগারের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কারাগারে ছিলেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে রিভা গাঙ্গুলি দাস বলেন, গত মাসে বেশ কয়েকজন জঙ্গিকে মুক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে ভারতও চিনে ভালো করে। এরপরে আর 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 উম এরপরে আর এই খবরের আর লাইন নেই। আমি সম্পূর্ণটা আপনাদেরকে হুবহু তুলে ধরেছি।